এক্সকিউজ মি, আমাকে বলছেন? কেন কোনো কনফিউশন আছে? এখানে তো আপনাকে ছাড়া কাউকে দেখছি না আমি। জি, বলুন। বলবো, কিন্তু আগে গাড়িতে উঠুন। সরি, আমি ঠিক বুঝতে পারলাম না। গাড়িতে উঠবো মানে? আপনি কি আমাকে চেনেন? বললাম তো, সবই বলবো, কিন্তু গাড়িতে। আর এখানে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, আপনার ইন্টারভিউর জন্য লেট হয়ে যাবে। ইটস বেটার আমরা বাকি কথা গাড়িতে বলি। মানে আপনি কিভাবে জানেন যে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি? লাইক আই সেড, বাকি কথা গাড়িতে। আসুন। লিফটের জন্য ধন্যবাদ। এক্সকিউজ মি, আপনার সাথে তো আমার কথাই হলো না। আসলে আমার হাতে তো একবারে সময় নেই। কে বলেছে সময় নেই? আমি তো দেখছি আপনার কাছে অ্যাটলিস্ট 30 মিনিটস আরও আছে। আর আপনার কি জানতে ইচ্ছে করছে না আমি আপনার ব্যাপারে এত কিছু কি করে জানি? ঠিক আছে, বলুন। অ্যাকচুয়ালি আপনার জন্য আমার কাছে একটা জব অফার আছে। আপনার সাথে তো আমার পরিচয়ই হলো না। ইয়া রাইট। ওয়েল, আমার নাম তিথি, আমি মাইক্রোবায়োলজিতে মাস্টার শেষ করেছি। আপনার ব্যাপারে মোটামুটি আমার সব কিছুই জানা আছে। আপনি যে অনেকদিন ধরে চাকরি খুঁজছেন সেটাও জানি। কোত্থেকে কিভাবে জেনেছি এটা এখন আমি আপনাকে বলতে পারবো না, তবে আমার মনে হয় আপনার এই চাকরির ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে পারবো। কি ধরনের সাহায্য? সাহায্যটা হচ্ছে আমি আপনাকে একটা চাকরি দিতে পারবো, অবশ্যই সেটা পার্মানেন্ট না, কন্ট্রাকচুয়াল, ফর 3 মান্থস। 3 মাসের জন্য আপনাকে আমার বয়ফ্রেন্ড হতে হবে। সরি, আপনি যা বলছেন আপনি কি বুঝে বলছেন? বুঝেই বলছি। দেখেন, আপনি যদি এখন নতুন একটা চাকরিতে জয়েন করেন অ্যাজ এ ফ্রেশার, কতই বা পাবেন? আমি আপনাকে তার চেয়ে অনেক গুণ বেশি টাকা দেব। তাছাড়া আপনি আমার কাজ করতে করতে অন্য চাকরি খুঁজতে পারেন, যদি পেয়ে যান সেটার সাথে টাইমিং মিলে যায় আপনি ওই চাকরিটাও করতে পারেন। তো সব থেকে আসলে সুবিধাই সুবিধা। না না, কিন্তু আমি আপনার বয়ফ্রেন্ড কেন হব? দেখেন, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, আমি আপনাকে কোনো ধরনের ট্র্যাপে ফেলবো না। এখন আপনি ইন্টারভিউর জন্য যান, আমি আমার নাম্বার থেকে আপনাকে একটা টেক্সট করে রাখবো। যদি আজকে চাকরিটা না হয় আমাকে কল দিয়ে। তার মানে আমার নাম্বারও আছে আপনার কাছে? আমি তো আপনাকে আগেই বলেছি আপনার সব কিছুই আমার জানা আছে। যাই হোক, বেস্ট অফ লাক ফর দ্য ইন্টারভিউ, পরে কথা হবে। বাই। আপনার নাম? জি, আসাদুজ্জামান রাফি। আপনার রেজাল্ট তো খারাপ না, এতদিন বেকার ছিলেন কেন? নিজের ইচ্ছায় চাকরি করেননি নাকি চাকরি পাননি? স্যার, সত্যি কথা বলতে চাকরি পাইনি। কেন, এর আগে কোথাও ইন্টারভিউ দেননি? সত্যি কথা বলতে স্যার, ইন্টারভিউ তো অনেক দিয়েছি, বাট
সামহাও হয়নি। আপনি যে এক্সপেক্টেড স্যালারি চেয়েছেন তাতে আপনার মতো একজন ফ্রেশারকে আমরা কেন নিব? আপনার জায়গায় তো আমরা দুইজনকে রিক্রুট করতে পারি। আপনাদের যে জব, সেই জবটা হচ্ছে মার্কেটিং বেসড, আর আমার এক্সপার্টিস হচ্ছে মার্কেটিংয়ে মেজর আমার। আপনারা তো একদিন ফ্রেশার ছিলেন, তো যদি কাজ না করি অথবা আপনারা যদি কাজে না নেন তাহলে এক্সপিরিয়েন্সটা হবে কিভাবে স্যার? আপনি এখন আসতে পারেন। জি। আপনি এখন আসতে পারেন। কি বলো রাফি ভাই? কি আর বলবে, এমন একটা অফার দিয়েছি, হা করে তাকাচ্ছিল। আমার কথা বলে দিস নি তো? আমি কি পাগল? মানে আমি প্ল্যান বানাবো আর আমি পাস করে দিব? আচ্ছা, রাফি ভাই কিন্তু খুবই একরোখা টাইপের, আর যতদিন পর্যন্ত আমাকে পড়াতেন আমি তার কথার একচুল এদিক ওদিক হতে দেখি নাই। সো যেই ডিসিশনই নিস না কেন একটু ভেবে চিন্তে নিবি, বুঝছিস? তোর বাবা তো অনেক জলি মাইন্ডেড, তো তুই এত অপশন না খুঁজে আঙ্কেলকে বলে দিলেই তো পারিস। তুই আমার বাবাকে চিনিস, বাবা সব মেনে নেবে কিন্তু এটা মানতে পারবে না, কারণ আমি তার একমাত্র মেয়ে, আর আমি তার থেকে ছেড়ে চলে যাব এটা ওনার কাছে মানাটা ইম্পসিবল। তবে আমিও আমার ডিসিশন থেকে এক পা নড়ব না, ঠিক তোরাই রাফি ভাইয়ের মতো। মিস্টার রাফি, প্রিয় ভাগ্নে আমার, মুড অফ নাকি টেকিং রেস্ট? দুটাই মামা। বাহ, ডাবল এন্ট্রি সিস্টেম, দুতরফা দাখিলা পদ্ধতি। তা ইন্টারভিউর খবর কি? সবসময় যেমন হয়, খুব ভালো। ইন্টারভিউ ঠিকঠাক, পারফরমেন্স ঠিকঠাক, তাহলে এই যে যখন এই স্যালারির ব্যাপারটা আসে না, তখন মনে হয় কি মামা যে ছোটবেলা থেকে এত টাকা দিয়ে পড়াশোনা না করে ওই টাকা দিয়ে একটা মুরগির ফার্ম দেওয়া উচিত ছিল। ওখানে মুরগি দিত ডিম, ডিম থেকে হয়তো বাচ্চা, আরো বড় মুরগি, জমজমাট। এত টাকা পয়সা খরচ করে এত পরিশ্রম করে পড়াশোনা করার কোনো মানেই হয় না। একটা চাকরি ম্যানেজ করতে পারলাম না এতদিনে। ভাগ্নে, তোমার কথায় কিন্তু হতাশার গন্ধ পাচ্ছি। তুমি জীবনে যত হতাশার দিকে ধাবিত হবা, তোমার জীবনে তত ধ্বংস চলে আসবে। তুমি যত হতাশা থেকে নিজেকে দূরে রাখবা, তখন পাবা এনার্জি, অনাবিল এনার্জি। এত টেনশনের মধ্যে হতাশ না হয়ে কোনো উপায় আছে মামা? মানুষজনের তো মামা চাচার জোর থাকে, সারা আমার তো মামার জোরটাও নাই। হ্যাঁ, এটা কিন্তু তুই একদম একটা সত্য কথা বলেছিস। আমি তো তোর মামা নামে কলঙ্ক। হ্যাঁ রে, আমি যদি মামা হতে পারতাম, সেই রকম যোগ্য মামা, তাহলে আবার খুঁটির জোর থাকতো। এখন খুঁটির জোর তো দূরের কথা, একটা খুঁটিও সাপ্লাই করতে পারি না। আরে শহীদ মামা, আমি তো তোমাকে বলি নাই। বাদ দে, শোন, চল দুজনে বাইরে যাই, যে জম্পেশ করে তিহারে খেয়ে আসি। গোয়া কিন্তু আসে না। তুই কি ডিসকাস করার মোডে আছিস? তাহলে তোর সঙ্গে একটা বিষয় নিয়ে ডিসকাস করতাম। বাদ দাও তো, খাবারের সময় তো কথা বলতে হয় না। তো খাবার ছাড়া আর তোকে পাই কখন? তাও তো শুধুমাত্র রাতে খাবারের সময়। সারাটা দিন তো ওই ঘরে দরজা বন্ধ করে ভেতরে লেখাপড়া করে, নাহলে তো লাইব্রেরিতে গিয়ে বসে থাকে। আচ্ছা, এত লেখাপড়া করে হবেটা কি? আমিও তো লেখাপড়া করেছি, করি নাই? একসময় বিজনেস করতাম, একসময় চাকরি করতাম, কিন্তু পরিবারের সঙ্গে তো আমার যোগাযোগ সবসময় ছিল। বাবা, সবাই তো একরকম না। হ্যাঁ, হয়তো তুমি অনেক প্রেশার নিয়ে অনেকগুলো কাজ একসাথে করতে পারতে, আমি পারি না। তোর লেখাপড়ার বাকি কি আছে বলতো? তুই অনার্স করেছিস, মাস্টার্স করেছিস, এখন পিএইচডি করতে চাস, ভালো কথা, করবি, নো প্রবলেম। কিন্তু বিয়েটা তো করে তারপরে তো করতে পারিস। আচ্ছা, আমি না হয় তোর জন্য এমন একটা ছেলে জোগাড় করবো, যে ছেলেটা তোকে এই লেখাপড়া করার সুযোগ টুযোগ করে দেবে। নো প্রবলেম। বললেই হলো। বিয়ের আগে ছেলেরা এরকম অনেক কথা বলে, বিয়ের পর দেখা যায় বাসা থেকে বের হতে দেয় না। আমার নিজের ফ্রেন্ডের সাথে এমন ঘটেছে।
দিদি কিন্তু ঠিক কথাই বলেছে, ব্যাপারটা আমিও জানি। ও, তুমিও চাইছি যে তিথি বিয়ে না করুক? আচ্ছা, আমার তো বয়স হয়েছে নাকি? ধুম করে একদিন আমি মরে যাব, তখন কিন্তু তুমি আর এই তোমার মেয়ে আফসোস করবে। আমার খাওয়া শেষ, আমি উঠলাম। চাকরিটাও তোমার হলো না। এভাবে আর কতদিন? কিভাবে? একদম বোকা সাজার চেষ্টা করবে না। যেটা কোশ্চেন করেছি তার অ্যানসার দাও। তোমার কি মনে হচ্ছে যে আমি ইচ্ছা করে জোর করে নিজেকে বেকার রাখছি? আমার কি মনে হয় তাতে কোনো যায় আসে না, কিন্তু আমার বান্ধবীরা কি মনে করে তাতে অনেক কিছু যায় আসে। তো কি মনে করে তোমার বান্ধবীরা? তারা মনে করে তুমি একটা আদর্শ ভ্যাগাবন্ড। বাসা থেকে আমাকে প্রেসার দিতে 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 পাগল করে ফেলছে। আমার বাবা, সে আমার বিয়ে দেওয়ার জন্য অনশন করছে, আর আমি কিনা বসেছি তোমার জন্য, আরে, তোমার চাকরির জন্য। আমি তো তোমাকে বলেছি তুমি তোমার বাবাকে বলো আমাদের কথা, তাকে বলো যে একটা চাকরি পেলেই আমি তার কাছে প্রস্তাব নিয়ে যাচ্ছি। কি বলবো আমি বাবাকে? আমি বাবাকে বলবো যে আমি এমন একজনের সাথে প্রেম করি যার কিনা চাকরি নাই, সে কিনা বেকার একটা ছেলে। শোনো, আমার বাবা একটা ছেলে কনফার্ম করেছে, আর ছেলেটা যথেষ্টই ভালো, অ্যাটলিস্ট তোমার থেকে বেটার আছে। ইউএসএ তে থাকে, সেখানে তার একটি সুপার শপও আছে। আর কালকে রাতে আমাকে কিছু ছবি পাঠিয়েছিল তার নিজস্ব গাড়িতে, এবং সে কি গাড়ি চালায় জানো? অডি চালায়। নামও তো শোনো নাই। কি করবে তুমি? কোর্স তাকে বিয়ে করব, তো কি আমি তোমার জন্য ওয়েট করব? তার মানে আমাদের এতদিনের সম্পর্ক, এতগুলো সুইট মোমেন্টস, কোনো কিছু কোনো ভ্যালু নাই? আচ্ছা, এটা সত্যি কথা বলো, তুমি তো আমাকে চিনতে, আমাকে জানতে, তুমি জানো আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি ছিল, আমি কে, আমি কোথা থেকে এসেছি, তারপরে তো তুমি এসেছিলে। আমি তো কখনো তোমাকে জোর করে আনিনি। আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আমি ওই ছেলেটাকেই বিয়ে করব। তুমি কি ওকে সন্দেহ করো? বিয়ের বয়সে একটি মেয়ে বিয়ে করতে চাইছে না, সন্দেহ আসাটা কিন্তু স্বাভাবিক, তাই না? আচ্ছা, তোমার কি মনে হয় ও কি লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে প্রেম করছে নাকি? কথাটা তুমি অবশ্য খারাপ বলনি, কিন্তু ও যে চাপা স্বভাবের মেয়ে, মুখ ফুটে কিছু বলবে? তুমি এক কাজ করো, তুমি দরজার আড়ালে থেকে হাড়ি পেতে বোঝার চেষ্টা করো কি করছে, কারোর সঙ্গে ফোনে কথাটা বলছে কিনা। আড়ি পাতার বয়সেই তো আড়ি পাতলাম না, এখন আড়ি পেতে কি হবে? আচ্ছা, প্রেম করার কি কোনো বয়স আছে নাকি? আর মেয়েটা যদি মুখ খুলে কিছু না বলতে চায়, তাহলে আমাদেরকে তো খুঁজে বের করতে হবে কি হচ্ছে না হচ্ছে, নাহলে আমরা বাবা মা হয়ে কি লাভ? না না, আমি ওইসব এই কান টান পেতে শুনতে পারবো না। তার চেয়ে বরং আমি ওর সাথে খোলাখুলি কথা বলি, দেখি ও কি বলে। কি অস্থিরতা কেন? একটা ঝামেলা আছে মামা। কি ঝামেলা আমাকে বল, সব সমাধান করে দেবো। মা বাড়ি থেকে ফোন করেছিল, হ্যাঁ, ইনিয়ে দিনিয়ে টাকা চাচ্ছে। টাকা তো আমার কাছে নেই, তার মধ্যে বাবার পেনশনের অবস্থা তো জানোই, আমার পড়াশোনা পিছিয়ে খরচ হয়ে গেছে। তার থেকে বড় নিউজ হচ্ছে রুনু তার জন্য ছেলে ঠিক করে ফেলেছে, সে বিয়েতে রাজি। তার বাবা নাকি ওর বিয়ে না দেওয়া পর্যন্ত আমরণ অনশন করবে। এটা কি ফাইনাল? হ্যাঁ, তাই না? একদম ফাইনাল? বলো তো তাই। বস, এবার তো গল্প শুনি। দেখো, রুনুর বাবা জীবনে আর কারো কোনো উপকার করে থাকুক বা না থাকুক, তোর কিন্তু একটা বিরাট উপকার করে ফেললো। কিভাবে? রুনুকে কিন্তু আমার প্রথম থেকেই পছন্দ হয় নাই, একটা স্বার্থপর টাইপের মেয়ে। এই মনে করছে তার চোখ দেখে আমি বুঝেছিলাম সে পাল্টি মারতে পারে, পাল্টি তো মারলো। আমি কিন্তু আগেই কথাটা বলতে পারতাম, কিন্তু তুই যে মাইন্ড করবি এই জন্য বলি নেই। তাও খারাপ লাগে মামা, কারণ একটা রিলেশনশিপ এতদিন ধরে সময় দিচ্ছি, চলে গেল, খারাপ লাগাটা স্বাভাবিক না?
আমি কিন্তু আপনার অফারটাতে রাজি হয়ে আসি। ইনফ্যাক্ট আমি এসেছি একটা কিউরিয়াসিটি থেকে। আপনি আমার ব্যাপারে এত কিছু জানলেন কিভাবে? ওয়েল, হবে আপনার একজন ওয়েল উইশার, তবে সে বলেছে আপনাকে যাতে তার নাম না। এরকম একটা দুঃসময় সে আমার পাশে থাকতে চাচ্ছে, আমাকে সাহায্য করছে, একটা থ্যাঙ্কস তো আমার দেওয়া উচিত, তাই না? সেটা আপনার হয়ে আমি দিয়ে দেবো। তবে এখন আমরা কাজের কথায় আসি। আমি তো আপনাকে বলিনি যে আমি আপনার অফারটা অ্যাকসেপ্ট করছি। দেখেন, আপনি খুব বাজে একটা সময় পার করছেন, আর আমার টাইমটা যে খুব ভালো যাচ্ছে তা কিন্তু নয়। আমরা চাইলে একজন আরেকজনকে হেল্প করতে পারি। তো আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আসলে ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি দেশের বাইরে গিয়ে পিএইচডিটা করি, কিন্তু আমার বাবা মা তারা কোনোভাবেই আমাকে দেশের বাইরে যেতে দেবে না। আমার হাতে এখন একটা অফারও আছে যেটাকে আমি মিস করতে চাই না, কিন্তু প্যারেন্টসের পারমিশন ছাড়া আমি যেতেও চাই না। আর এর মধ্যে বাসা থেকে খুব প্রেশার দিচ্ছে বিয়ের জন্য। এখন জাস্ট 3 মাস লাগবে ভিসা হয়ে যাওয়ার জন্য। কাগজপত্র সবই আমি জমা দিয়ে দিয়েছি। এই 3 মাসে যদি আমি কোনোভাবে বিয়েটা ঠেকাতে পারি তাহলেই হয়ে যাবে। আর তার জন্য প্রয়োজন আমার একটা বয়ফ্রেন্ড, যাকে দেখি আমি বলবো এই যে দেখো ও আমার বয়ফ্রেন্ড, ওকেই আমি বিয়ে করব সময় হলে। দ্যাটস ইট। ম্যাডাম, আপনাকে একটা প্রশ্ন করি। জি। শুধুমাত্র পড়াশোনার জন্য কি বিদেশ যেতে চাইছেন? অস্ট্রেলিয়াতে আমার বয়ফ্রেন্ডও থাকে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার বাবা মা এটাও চায় না যে আমি বিয়ে করে দেশের বাইরে সেটেল হয়ে যাই। এমনই কিছু একটা গেস করতে পারছিলাম। নো ওয়ান্ডার, আপনি যে একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সেটাও আমি জানি। আমাকে চিন্তা করার জন্য একটু সময় দিতে হবে। কিন্তু আমার হাতে সময় নেই। চিন্তা করবেন না, আমি আপনাকে খুব বেশি দিন অপেক্ষা করাবো না। বাবা, কি রে? বাবা আমি তোকে একটা কথা বলতে চাই। বাবা কি শুধু বলবি, আমাকে বলবি না? না মা, আমি তো এখনই তোমাকে ডাকতেছিলাম। আসলে তোমাদের দুজনকে আমি একটা কথা বলতে চাই। সেটা কি দাঁড়িয়ে বলতে হবে? বসে বলা যায় না? না মানে তোমরা তো আমাকে বেশ কিছুদিন ধরে বিয়ে দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিলে, আর আমিও কিন্তু বারবার রিফিউজ করে দিচ্ছিলাম। রিফিউজ করার একটা কারণ আছে। তার মানে কি তুই ওকে বলতে দাও না। আচ্ছা বল। মা, তুমি না ঠিক ধরেছ, আমি একজনকে পছন্দ করি, আর আমি ডিসিশন নিয়ে ফেলেছি আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি ওকেই করব। কিন্তু ওর না সিচুয়েশনটা এখন একটু খারাপ যাচ্ছে, মানে অফিসে একটু ঝামেলা হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম অফিসের এই প্রবলেমটা সলভ হলে তোমাদেরকে জানাবো, কিন্তু তোমরা যেরকম তাড়াহুড়া করছো তাই এখনই বলতে হলো। উফ, আমার যে কি খুশি লাগছে, এতদিনে তুই মুখ খুলে কিছু বললি। আসলে আমি কিন্তু সন্দেহ করিনি, সন্দেহটা ছিল তোর বাবা। আচ্ছা, ওই ওই ছেলেটার নাম কি রে? রাফি। ওর সাথে কথা বলা যাবে? তুই টেনশন করিস না, তুই ভাবিস না যে তোর এই বিয়েটাকে আমি রিফিউজ করব। আরে তুই হ্যাপি হলেই তো আমরা হ্যাপি, নাকি বলো? থ্যাঙ্কস বাবা। টাকার প্রয়োজন আমার ঠিকই, কিন্তু সেটা কাউকে ঠকিয়ে না। তারপরও আপনি যখন বলছেন এই ডিসিশনের সাথে আপনার ফিউচার রিলেটেড, কাজটা আমি করব। ওকে, কিন্তু প্লিজ একটা বিষয় একটু খেয়াল রাখবেন, এই কাজটার জন্য আমাকে যেন কোনো ঝামেলা না পড়তে হয়। আরে আহা, আগেও বলেছি এখন আবারও বলছি, কোনো রকম ঝামেলায় পড়বেন, আর যদি কিছু হয়ও সেটা দায়িত্ব আমি নিচ্ছি। তাহলে ম্যাডাম আমাকে এখন কি করতে হবে? তেমন কিছুই করতে হবে না, শুধু আমার বাবা মার সামনে যেতে হবে আমার বয়ফ্রেন্ড হিসাবে। আর মিথ্যের মধ্যে শুধু একটা কথাই, যে আপনি একটা ইভেন্ট ফার্মে কাজ করেন।
কি ব্যাপার আজকে তো দেরি করে ফিরলি? চাকরিটা অ্যাকসেপ্ট করে ফেললাম মামা। যাই হোক, এখন শান্তিতে আরেকটা চাকরি খোঁজা যাবে। কনগ্রাচুলেশন। তা কোন চাকরিটা গ্রহণ করলি? কোন চাকরি মানে? তোমাকে আমি বললাম না, ওই যে একটা মেয়ে প্রেম করে ওই যে বয়ফ্রেন্ড হওয়ার জন্য 3 মাসের একটা অফার দিল আমাকে। সর্বনাশ, তুই অফারটা গ্রহণ করে ফেলেছিস? কি বলছো? এটা ছাড়া আমার কোনো অপশন ছিল নাকি? আর বাড়িতে টাকা পাঠাতে হবে, আমাদের পকেটের অবস্থা তুমি জানো। টিউশনিতে ট্রাই করলাম, তারা বলে টাকা দিতে পারবে না এখন। যাই হোক, একটা চাকরি পেয়েছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এখন শান্তি মতো আরেকটা চাকরি খোঁজা যাবে। এই যে চাকরির জন্য আমাকে 10টা জায়গায় যেতে হয় প্রতিদিন, এখানে তো টাকা লাগে। এই টাকাটা কই পাবো? ধরা তো আমরা ওইখানেই খেয়েছি। তবে যাই করবি ভেবে চিন্তে করবি, ধরা পড়ার পসিবিলিটি যেন না থাকে। আঙ্কেল, আমি আমি কি তোতলাচ্ছ কেন? তোতলাবে না। তুমি যা বলবে মন খুলে কথা বলো, তবে সত্য কথা বলবে, মিথ্যা কথা কিন্তু একদম বলবে না। আমি মিথ্যা পছন্দ করি না। আমি যদিও আর্মিতে ছিলাম না, কিন্তু আমি আর্মির চোখ করা মানুষ। হ্যাঁ, আমি আঙ্কেল। আবার তোতলাচ্ছ তুমি? কি হলো তোমার? জবাব দাও, মুখ খুলে কথা বলো। কি হয়েছে তোমার? তোতলাচ্ছ কেন? কি ব্যাপার? কি তোতলা কেন? কথা বলো, কথা বলো। মুখ বন্ধ কেন? সত্য কথা বলো, বলো 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 বলো। আঙ্কেল, আমি বেকার একটা ছেলে আঙ্কেল। আমি এখানে ছিলাম চাকরি করছি, কিন্তু আমার কোনো চাকরি হয় না আঙ্কেল। আপনার মেয়ে আমাকে বলেছে যে 30,000 টাকা দিব, তোর বাসায় আসতে হবে, প্রেমের অভিনয় করতে হবে। আঙ্কেল, আমার কোনো দোষ, আমাকে মাফ করে দিন প্লিজ। রাফি, না বাবা। এত বড় সাহস তোমার? তুমি এখনো আমার সামনে বসে আছো? বেরাও তুমি আমার বাড়ি থেকে। না, যাও, বেরাও, বেরাও। আরে ওটা এখন বসে আছো কেন? যাও বলছি। রাফি, 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 রাফি। রাফি, তুমি কি কোনো টেনশনে আছো? সত্যি কথা বলতে কি আঙ্কেল, আপনার সামনে বসে থাকাটাই আমার জন্য একটা বড় টেনশনের ব্যাপার। তার উপরে এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। আর আমরা দুজন তো কখনো ভাবতেও পারিনি যে আপনি আমাদের ব্যাপারটা এত সহজে মেনে নেবেন। এত সহজভাবে মেনে নেওয়ার কিছু নেই, আর এত কঠিনভাবে দেখারও কিছু নেই। তুমি তো আর রাস্তা থেকে উঠে আসা কোনো ছেলে নয়। তুমি আমার মেয়ের জন্য সব দিক থেকেই যোগ্য। তাছাড়া তোমার একটা ভালো চাকরিও আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা দুজন দুজনকে ভালোবাসো। তাহলে আমার তো সমস্যা হওয়ার কি আছে? বলেছিলাম না রাফি, বাবা খুব সিম্পলি নেবে। তুমি না শুধু শুধু টেনশন করছিলে। আমি চাই আমার মেয়ে তিথি বিয়ের ব্যাপারে একটা সেটেলমেন্টে পৌঁছে যাবে। তোমার সঙ্গে তো আমার পরিচয় আলাপ যা হওয়ার হলোই। এবার তুমি তোমার বাবা মাকে ঢাকায় আসতে পারো। আমি চাই এই বিয়ের ব্যাপারে একটু কথাবার্তা বলে এগিয়ে রাখতে। কিন্তু বাবা, ওর তো বাবা মা কেউই নেই। আমার বাবা মা নেই মানে? না না, নেই মানে, নেই মানে ঢাকায় নেই ওনারা। আর শুধু শুধু এত দূর থেকে ওনাদেরকে ডেকে এনে কি হবে বলো? কি হবে মানে? ওনাদেরকে ডেকে এনে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিবে। আর ওরা যদি না আসতে পারে দরকার হলে আমরা যাবো সেখানে। না না, থাক বাবা, তোমার যাওয়ার দরকার নেই। আর রাফি, তুমি না বলছিলে তোমার বাবা মা ঢাকায় কি যেন একটা কাজ আছে, অনেকদিন ধরে আসবে আসবে, তাহলে এবারে চলে আসো নাকি? হ্যাঁ, না ম্যাডাম, এটা আমাকে দিয়ে হবে না। আমার বাবা তো অনেক আগেই মারা গিয়েছেন। আর আপনি আমার মাকে চেনেন, উনি একজন আদর্শ স্কুল শিক্ষিকা। এখনো পোলাপাইনকে ধরে ধরে থাপড়ায়। আমি যদি সামনে এই কথা বলতে যাই আমাকেও থাপড়াবে। আমি ওনাদেরকে ডাকতে পারবো না ম্যাম, আপনি অন্য কিছু বের করেন প্লিজ। অন্য কিছু বের করবো মানে? কি আশ্চর্য কথা, আমি কোত্থেকে কি বের করব? শুনেন, আমি আপনাকে স্যালারি দেই অ্যাক্টিং করার জন্য, তো আপনার কোয়ালিটিগুলো আপনি ঠিক করবেন না? হ্যাঁ, আপনি তো আমাকে স্যালারি দেন অ্যাক্টিং করার জন্য, আপনি তো আমার মাকে স্যালারি দেন না অ্যাক্টিং করার জন্য। প্লিজ ম্যাম, আমাকে মাফ করেন, আপনি কোনো কিছু ব্যবস্থা করেন প্লিজ, রিয়েলি সরি। ওকে, আচ্ছা, আমার একটা ফ্রেন্ড আছে, মিডিয়াতে কাজ করে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আই গেস। আমার মনে আছে ও একবার আমাকে বলছিল দ্যাট ও আসলে এই যে আর্টিস্ট কোঅর্ডিনেট করে, বাবা মা এসব ভাড়াতে এফডিসি থেকে নেয়। আমি একটা কাজ করি, ওর নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি একটু ওর সাথে কথা বলে সব কিছু ম্যানেজ করে ফেলেন।
ম্যাডাম আপনি আমাকে ঝামেলার মধ্যে প্লিজ ফেলেন না, এটা আপনার ইস্যু, আপনি সলভ করেন প্লিজ। আপনি কি একটু কথা বলতে পারবেন না ওর সাথে? ওকে ফাইন, আমি বলছি শুধু ঠিকঠাক মতো অ্যাক্টিংটা করেন, ওকে? আচ্ছা, পরিচয়টা করিয়ে দিই। ও হচ্ছে রাফি, আপনাদের ছেলে। আর রাফি, ওনারা হচ্ছেন আপনার বাবা মা। কেমন আছে বাবা? আচ্ছা, মানে যেটা বলছিলাম, ওনাদের সাথে আমার সব কথা ক্লিয়ার হয়ে গেছে, এখন শুধু রিহার্সালটা করে ফেললেই হয়ে যাবে। আচ্ছা, এই ছেলে আমাদের সাথে অভিনয় করতে পারবে তো? আমি কিন্তু আনাড়ি কোনো ছেলে মেয়ের সাথে অভিনয় করতে পারি না। এই ধরো এই অ্যাকশনে রিয়াকশনে মিলাতে পারি না। এই যেমন ধরো, তোমার কোনো সহযোগী যদি তোমার কোনো কাজে না লাগে, তাহলে তুমি কোনো কাজকে একা একা নিয়ে যেতে পারবে কোথাও? আমরা দুজন 250 সিনেমার স্বামী স্ত্রী। নায়করা রাজ্জাক থেকে শুরু করে সাকিব খান পর্যন্ত আমাদের ছেলে করে ফেলেছে। নায়ক রাজ্জাকও আপনাদের ছেলে হয়েছে? একটুখানি ভুল হয়ে গেছে। নায়করাজ রাজ্জাকের আমরা ছোটবেলায় ভাই বোন করেছিলাম। হ্যাঁ, ভাই বোন করেছে। হ্যাঁ, তবে সেই কথাটাই বলি, যদি অভিনয় ভালো না হয় তাহলে রিয়াকশন মিস করব, আর রিয়াকশন মিস করলে কিন্তু আমাদের কোনো দোষ নাই। না না, ওটা নিয়ে টেনশন করতে হবে না। আর রাফি তো রিয়েল লাইফ অ্যাক্টর। আপনাদের যদি কোনো অসুবিধা না হয়, আমি তো তিথির সাথে আলাদা কথা বলতে চাচ্ছি। আরে না না, এখানে মনে করার কি আছে? ঠিক মতন রিহার্সেল করতে না পারলে কিন্তু রিহার্সেলের সময় নো হাঙ্কি পাঙ্কি। চাচা চাচি, চাচা চাচি না, বাবা বাবা। আপনারা বিশ্বাস করেন আমি আপনাদের সাথে রিহার্সাল করবো, কিন্তু তার আগে আমাকে একটু কথা বলার সুযোগ দিন, ওকে? ম্যাম প্লিজ একটু আসুন প্লিজ। আপনি ওনাদের চেহারা দেখেন, আমার চেহারাটা দেখেন, কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে আমি ওনাদের সন্তান? আমি তো আপনাকে বলেছি, আবারও বলছি, এসব নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই। আর আপনি কি ভাবছেন ওদেরকে? ওরা তো এফডিসির অ্যানিমেটেড অ্যাক্টর অ্যাক্ট্রেস, ওদের জন্য বাবা মা ক্যারেক্টার করা কোনো ব্যাপারই না। এক্স্যাক্টলি ম্যাম, আমি আপনাকে এটাই বলছি। উনি বলেন ওনাকে 250 সিনেমাতে অভিনয় করেছেন। আমি নাহলে একটা মানুষ সিনেমা দেখি না, আপনার বাবা মা তো ঠিকই চিনে ফেলবেন ওনাদেরকে। আমাকে কি এতই বোকা মনে হয় আপনার? আমার বাবা মা আজ পর্যন্ত কোনো সিনেমায় দেখে নাই। ম্যাম আমাকে কি অ্যাডভান্স কিছু টাকা দেওয়া যায় আজকে? আজকে হ্যাঁ দেওয়া যায়, মানে কত বা কখন লাগবে? এখনই লাগতো, আমার বাড়িতে আসলে একটু আর্জেন্ট টাকা পাঠাতে হবে। আমি চাইনি আপনার কাছে চাইতে হবে। আপনাদের এত দূর জার্নি করে আসাতে কষ্ট হয়নি তো? আরে এত দূর কোথায়? এই পাশের এলাকাতেই আমার বাসা, আর ওর বাসাটা হচ্ছে। বাবা মা তো কাল রাতেই এসেছেন, হ্যাঁ। আর আমার বাসা তো 7 নম্বর সেক্টরে, এর জন্য পাশে বলছেন না বাবা? না, আমি ভাবছিলাম আমরা গিয়ে গ্রামে আপনাদেরকে দেখে আসবো। এক ঢিলে 2 পাখি মারা হবে, গ্রামও দেখা হবে আর আপনাদের সঙ্গে দেখাও হয়ে যেত। কিন্তু রাফি কষ্ট করে শুধু শুধু আপনাদেরকে এখানে নিয়ে এসেছে। আরে ব্যাপার না বাবা, ওনারা তো ঢাকা এমনিতেই আসতেন, আর ওনারা কিন্তু 1 ঢিলে 2 পাখি না, 4-5টা পাখি মেরে দিয়েছেন, কারণ এখানে আসার আগে বেশ কয়েকটা কাজ ছেড়ে তারপর এসেছেন। যত কাজই থাকে আমরা কিন্তু তিথিকেই দেখতে এসেছি। রাফি যখন আমাকে ফোন করে বলল যে সে একটি মেয়েকে পছন্দ করেছে, তখন তো আমি একেবারে পাগল হয়ে গেলাম। কখন যাব কখন দেখব, একেবারে পাগলের মতন হয়ে গেলাম। তাই তাড়াতাড়ি চলে এলাম। রাফির পছন্দই আমাদের পছন্দ, রাফির কোনো কাজে আমরা কখনো বাধা দেই না। তা তো অবশ্যই, রাফিকে আমাদেরও খুব পছন্দ। ও অত্যন্ত স্নেহের একটি ছেলে, খুব ভালো ছেলে ও। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। তেল আর জল যেমন একসাথে মিশে না, এরকম ভালো আর খারাপ একসাথে মিশে না। ভালোর সাথে ভালো মেশে, আর খারাপের সাথে খারাপ।
আপনার মেয়ে যেমন ভালো, তেমনি রাফির মতন একজন ভালো ছেলে। ভাবি, আপনাকে কিন্তু রাফির মা মনে হয় না, বড় জোর মনে হয় যে রাফির বড় বোন অথবা খালা। আরে মা, এটা তো একটা কারণ আছে। উনি তো ছোটবেলা থেকে ডায়েট করেন, আর ওনারা দুজনেই খুব হেলথ কনসিয়াস। হ্যাঁ, আরে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। ডায়েট কন্ট্রোল তো আমার নিত্যদিনের সঙ্গী, নাহলে কাজ পাবো কি করে? কাজ কি কাজ পাবেন? কাজ আর আঙ্কেল, মা তো বাসার সব কাজ একাই করে। আর বাবার আবার একটা সমস্যা আছে, বাবা আবার মায়ের হাতে রান্না ছাড়া খেতেই পারে না। তাই না মা? একটা কথা তো রয়েই গেল, আমরা তিথিকে যত জলদি পারি বিয়ে করায় বাড়িতে নিয়ে যেতে চাই। বাড়িটা আগে তো সাজাতে হবে, তাই কিছু সময় চাচ্ছি। যদিও আপনারা সময়ের ব্যাপারে কিছু বলেননি, কিন্তু আমি নিজে থেকেই বললাম। তাছাড়া ক্লিয়ার কাট কথা বলাই তো আমাদের। হ্যাঁ, আমরা কিন্তু দুজনেই খুব ক্লিয়ার কাট মানুষ। কিন্তু বলো, কোনো সমস্যা? সর্বনাশ হয়ে গেছে। কি কি ঝামেলা? ওই যে বাবা মার যে আজকে বাস ছিল না বাড়িতে যাওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ, ওটার সময় তো 1 ঘন্টা এগিয়ে গেছে। 1 ঘন্টা আগে ছাড়বে? এটা কোন ধরনের বাস? ও আঙ্কেল, আসলে কি হয়েছে যে বাসটার টাইমিং ছিল না 3:30, হ্যাঁ 3:30। তো 3:30টার বাসটা হঠাৎ করে বললো যে কি জানি প্রবলেম হয়েছে, তো ওরা বাসটা নিয়ে গেছে 6:30টায়। তো আমরা তো জানি যে 6:30টার সময় বাস ছাড়বে, ওই প্রিপারেশন নেয়া। এখন আবার টেক্সট করলো যে নির্ধারিত সময় নাকি বাস ছাড়বে। কি একটা অসুবিধা বলেন বাবা, আমাদের মনে হয় যাওয়াই দরকার না, উঠি তাহলে আমরা। হ্যাঁ। আরে বাবা, তুই আর্টিস্ট ভাড়া করবি, আর্টিস্টের আগে অডিশন দিবি না, টেস্ট করবি না কিছু পারে কিনা? শোন, তুই তো আমারও তো নিতে পারতি, বাবা সাজাইতে পারতি না? আমি একটু গেট আপ টেট দাড়ি মুছ লাগে বাবা হয়ে যেতে পারতাম। আর অভিনয়কে খারাপ পারি নাকি আমি? আরে আর্টিস্টকে আমি ম্যানেজ করছি নাকি? ম্যানেজ তো করছে তিথি। আর প্রথম দিন যখন দেখা হইলো, কি যে পার্ট মামা, আমি তো দেখে ভয় পেয়ে গেছি। মনে করলাম এইমাত্র মনে অস্কারটা পেয়ে বাংলাদেশে ল্যান্ড করলেন। রে বাবা, তারপর দেখি মেইন শটের মাঝখানে ভিতর থেকে চিরকুট বের করে করে পরে পরে ডায়লগ দিচ্ছে। আমি তো বলছি আজকে শেষ, আজকে শিওর ধরা খাচ্ছি। যাই হোক, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, ওই বাবাটা মোটামুটি অ্যাক্টিং পারতেন, সে আবার সাইড দিয়ে কভার করে দিছে। আরে একটা সত্য ঘটনা ঢাকার জন্য কতটা মিথ্যার আশ্রয় নিতে হইতেছে। আচ্ছা, তিথি তো সত্য কথা বলেই দিতে পারে। আরে আমিও তোকে সেটাই বলছিলাম। কিরে, কার ফোন? তিথির বাবা ফোন দিচ্ছে। হয়েছে, তোরা কিন্তু খেয়েছিস, তখন সামনাসামনি বলতে পারে নাই তো, এখন দেখে বাসায় নিয়ে যাবে, কাট করে বলা যাবে। আরে আসতো আগে দেখি না কি বলবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রাফি, কাল একটু বাসায় এসো তো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। কি করছিস? কি করছি দেখতে পাচ্ছ না? কি বলবো বলো। আচ্ছা, ওই রাফির অন্য কোনো নাম্বার আছে? ফোন নাম্বারটা বন্ধ পাচ্ছি। কেন? ও, তোর বাবা ওকে একটা কাজ দিয়েছিল, ওইটা করতে পারলো কি না এটা জানার জন্য। কি কাজ? তেমন কিছু না, ওই রফিক সাহেবকে 5 লক্ষ টাকা পাঠানোর দরকার ছিল। তো ড্রাইভারটা তো ছুটিতে, কাকে দিয়ে পাঠাবে? তোকে বললে তো আর তুই করে দিতি না, তাই ওকে বললো যে একটু কষ্ট করে কাজটা করে দিতে। কি? মানে এত সাহস কোত্থেকে পাও তোমরা? 5 লক্ষ টাকা দিয়ে দিলাম কি মনে করে? কি মনে করে মানে? তোর ভবিষ্যৎ হাজবেন্ড মনে করে। কেন, ওর উপর তোর ভরসা নেই? হ্যাঁ, ভরসা থাকবে না কেন? মানে আমি বলতে চাচ্ছি, ওকে দিয়ে কাজ করানোর কোনো মানে আছে? কি ভাববে ও? বিয়ের আগেই এত কাজ করাচ্ছ, পরে কি না কি করবে? মোটেও না, এইসব কাজ করতে ছেলেরা খুব আনন্দের সাথে করে, তুই ওসব বুঝবি না। তুই দেখ ওই ওকে ফোনে অন্য কোনো নাম্বার আছে কিনা, পাওয়া যায় কিনা দেখ।
আমি গেলাম। তখন থেকে রাফির নাম্বার রাফির ঠিকানা যাচ্ছিস, কি হয়েছে বলবি তো? আর কি হয়েছে কি বলবো, বাবা বড় একটা বোকামি করেছে। 5 লক্ষ টাকা দিয়ে ওকে পাঠিয়েছে আরেকজনকে দিয়ে আসার জন্য, তারপর থেকে রাফির ফোন বন্ধ। কেমন লাগে বল? আমার মনে হয় ভেগেছে। ছি ছি তিথি, রাফি ভাই একদমই এরকম না, তুই অযথাই ভুল বুঝছিস। তাহলে টাকা নেওয়ার পর থেকে ফোন বন্ধ থাকবে কেন? হয়তো কোনো ঝামেলায় পড়েছে, তো সেটা কি ফোন করে বলতে পারে না? হয়তো ফোন দিবে। এত কথা বলে লাভ নেই। শোন, তোর কাছে নাম্বার বা ঠিকানা থাকলে দে, আর না হলে এখনই আমার গিয়ে থানায় জিডি করতে হবে। এত অস্থির হওয়ার কিচ্ছু নাই, আমি ঠিকানা নিয়ে এসেছি। কথা বলে টাইম ওয়েস্ট করার দরকার নেই, চল। এক্সকিউজ মি, আপনি এই বিল্ডিংয়ে থাকেন? হ্যাঁ, আচ্ছা, এই বিল্ডিংয়ে রাফি নামের কেউ আছে? রাফি তো আমার সাথেই থাকে। আপনারা কারা? আমি আমার নাম তিথি। আপনি তিথি? ভাগ্যিস আপনারা এসেছেন, নইলে তো আমার এখন আপনাদের বাসায় যেতে হতো। কেন, রাফি কোথায়? রাফি তো অ্যাক্সিডেন্ট করেছে, মোবাইলটা ভেঙে একেবারে চুরমার। নাম্বার বের করে যে আপনাদের সাথে যোগাযোগ করব তারও কোনো উপায় ছিল না। আপনি এখন কোথায় আছেন? হাসপাতালে আছেন। অসুবিধা নেই, হাতে একটু ব্যথা পেয়েছে, এখনই ডাক্তার ছেড়ে দেবে, আমি যাচ্ছি আনার জন্য। ও হ্যাঁ, আঙ্কেল বুঝি তাকে একটা কাজ দিয়েছিল না, কাজটা শেষ করতে পারিনি, আর নাম্বারও তো ছিল না, যোগাযোগ করতে পারিনি। কিছু মনে না করলে আমরা কি আপনার সাথে হসপিটাল যেতে পারি? অবশ্যই যেতে পারেন, আসুন আমার সাথে আসুন। খুব ভালো হয়েছে ওকে আমাদের বাসায় নিয়ে এসেছি। একা মানুষ, এই অবস্থায় কেউ ওর দেখাশোনা করতো? আন্টি, আমার কিন্তু খুব বিশেষ কোনো সমস্যা হচ্ছিল না, বরং আমি মনে হয় আপনাদেরকে একটা ঝামেলায় ফেলে দিলাম। মাকে ফোন করে বললেই মা চলে আসতো। তুমি ফোন করেছো আসার জন্য? এখনো করিনি, ভেবেছিলাম করব। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো ফোন না করে। আসতে বলার কোনো দরকার নেই, এই তো পরশু দিনই এসে গেলেন, আবার কষ্ট করার কি আছে? আর এখন আমরাই তো তোমার ফ্যামিলি নাকি? তুমি বরং এক কাজ করো, হ্যাঁ, তুমি তোমার মাকে আমার সাথে ফোনে কথা বলিয়ে দাও। আমি ওনাকে বলে দিচ্ছি একেবারেই টেনশন না করার জন্য। না না মা, তোমার কথা বলার দরকার নেই তো, যা বলার আমি বলে নিয়েছি। আন্টি, আপনারা আমার জন্য শুধু শুধু কষ্ট নিচ্ছেন। দেখো ছেলে, এবার কিন্তু সত্যি সত্যি তোমাকে মার দিব। আচ্ছা, তোমার জায়গায় যদি আমার তিথি হতো, এরকমটা হতো, তাহলে কি আমি ওর জন্য কষ্ট করতাম না? সরি। এবার লক্ষ্মী ছেলের মতো রেস্ট করো, আমি আসছি। ম্যাম, আপনি কি ভেবেছিলেন আপনার বাবার টাকা নিয়ে আমি পালিয়ে যাব? টাকার প্রয়োজন আমার ঠিকই, কিন্তু তা কাউকে ঠকিয়ে না। আপনার বাবা মা দুজনই খুব ভালো মানুষ, এমনিতে কিছু টাকার জন্য আমি তাদেরকে ঠকাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। মা কি বলছে শুনেননি? আপনি এখন রেস্ট করুন, কথা পরে বলা যাবে। তুমি এই অবস্থায় এখানে আসলে কেন? আরে আমাকে ডেকে পাঠালেই তো আমি আসতাম, না হয় কাউকে পাঠিয়ে দিতাম। না না, আমি নিজেই আপনার কাছে আসতে চাচ্ছিলাম। কাজ করছেন? ছিল। জানেন আন্টি, আমি যখন আগে গ্রামে থাকতাম সবসময় মাকে রান্না করে সাহায্য করতাম। তাই? বাবা তো সবসময় ব্যস্ত থাকতেন, সময় দিতে পারতাম না এরকম। আমি আর মা মিলে একসাথে তরকারি কোটাকুটি করতাম, মাছ মাংস ধুতাম, তারপর একসাথে দুজন মিলে রান্না। বাহ! আচ্ছা শোনো, এখন থেকে, আজকে থেকে আমি তোমার মা। তুমি সুস্থ হলে মায়ের সাথে যেভাবে তরকারি কাটতে, মাছ কাটতে, রান্না সাহায্য করতে,
সুস্থ হয়ে আমাকে সব কিছুতে সাহায্য করতে হবে। আন্টি তিথিকে কোথাও দেখছি না যে। ও কোথায় যেন গেল, তোমাকে বলে যায়নি? তুমি ঘুমাচ্ছিলে? আমি ঘুমাচ্ছিলাম, এর জন্য হয়তো বলে যায়নি, ডিস্টার্ব করেনি আর কি। খুব ভালো মেয়ে। হ্যাঁ, খুব আহ্লাদি মেয়ে, খুব জেদি। আমার ওই প্রথম একটা ছেলে হয়েছিল, তো 1 মাসের মাথায় মারা যায়। এরপরে তিথি হয়। তিথিকে আমরা অনেক আদর, অনেক যত্নে বড় করেছি। কি ব্যাপার, একা একা ছাদে দাঁড়িয়ে আছেন? সাথে দাঁড়িয়ে থাকার মতো কেউ নেই, তাই একা একাই দাঁড়িয়ে আছে। গতকাল আপনি কি যেন আমাকে বলতে চাচ্ছিলেন, তারপর তো বলেননি, এখন বলতে পারেন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা রিকোয়েস্ট করব। কি? দেখুন, আমি জানি না যে ব্যাপারটা আমার কতটুকু অনধিকার চর্চা হচ্ছে, কিন্তু এই লাস্ট কয়েকটা দিন আপনার ফ্যামিলির মানুষজনের সাথে মিশে, আপনার বাবা মার সাথে মিশে একটা জিনিস রিয়েলাইজ করেছি, তারা খুব বেশি ভালো মানুষ। আর দুঃখের ব্যাপার কি জানেন, আপনি এই নেহাত ভালো মানুষগুলোকে ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু কেন? আপনি কার জন্য যাচ্ছেন? সেই মানুষটার জন্য যে তার নিজের ভালোবাসার জন্য আপনার কাছে এই দেশে আসতে পারবে না? কেন? ভালোবাসার সব দায়িত্ব কি আপনার? আর কোনো দায়িত্ব নেই? আপনি কি করে জানেন সে আমাকে ভালোবাসে কি বাসে না? হয়তো আমি জানি না, ঠিক, কিন্তু আপনি যদি যে কোনো মানুষের সাথে এই কথাটা শেয়ার করেন, সে আপনাকে একই অ্যান্সার দিবে। বিশ্বাস করুন, এটা জানার জন্য কোনো এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই। আপনি হয়তো কারোর সাথে এতদিন শেয়ার করেননি তাই জানে না। জাস্ট একটা রিকোয়েস্ট, লাস্ট, আপনি প্লিজ আপনার বাবা মাকে ছেড়ে যাবেন। ইনাফ। আপনি আপনি আমার কোনো ব্যাপার নাক গলাবেন। আমি ভুল করছি না কি করছি আমি খুব ভালো করে জানি। আর তাছাড়া I think you're forgetting that you are only an employee to me, nothing more. আর আপনার বেশি দিন ওয়েট করতে হবে না, আমার ভিসা ইজ অলমোস্ট প্রসেসড, আমি যে কোনো সময় চলে যেতে পারি। বুঝতে পেরেছেন? আঙ্কেল, অনেকদিন তো হলো আপনাদের এখানে, আমি বরং একটু বাসায় যাই। তাছাড়া অফিসেও যাই না অনেকদিন। তোমার হাতের কি অবস্থা? এখন অনেকটাই ভালো। আজকেই চলে যেতে চাচ্ছ? জি, যদি আপনি অনুমতি দেন। যাওয়ার আগে তোমার সঙ্গে আমার একটু কথা ছিল, একটু বসো। আমার শরীরটা খুব বেশি ভালো যাচ্ছে না, মাঝে মাঝে তিথিকে নিয়ে খুব টেনশন হচ্ছে। আমি চাই তিথি এবং তোমার বিয়ের ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে। আমি একটু টেনশন মুক্ত হতে চাই আর কি। তোমার বাবা মাকে একটু ঢাকায় আসতে বললে খুব ভালো হয়, অবশ্য তোমাদের যদি কোনো অসুবিধা না হয়। টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করো না। বাবা, হ্যাঁ, তুমি না শুধু শুধু বেশি টেনশন করো। তুমি এখন ভালো আছো, সুস্থ আছো। আজ ভালো আছে, কিন্তু কাল ভালো থাকবো কিনা তার নিশ্চয়তা কি আছে? কালকেরটা কালকে দেখা যাবে।
আর তাছাড়া শুধু শুধু রাফির বাবা মাকে এখানে এনে কি হবে বলো তো? ওনারা তো তোমাকে দাওয়াত দিয়েই গিয়েছে, তাই না? এখন ওনাদের ঘর বাড়ি সাজানোর জন্য যেটুকু সময় চেয়েছে এটা কি ওদের দেবে না? আচ্ছা, এই নিজেদের মধ্যে এত ফর্মালিটিস করিস না তো। উফ বাবা, তোমার মধ্যে হয়তো টেনশন নাই, কিন্তু ওনাদের মধ্যে আছে। সব সময় নিজের মতো করে সবকিছু ভাবো কেন? কোনোদিন তোর কোনো কথা মানা করি নাই, আজও করব না। তোর যা ভালো মনে হয় তাই কর। আমি না হয় আজ উঠি, আন্টির কাছ থেকে একটু বিদায় নিয়ে আমি চলে যাব। আচ্ছা। ভালো থেকো। কিরে, তোর হাতের অবস্থা কি? ভালো, ব্যথাটা আগে থেকে একটু কমেছে। চাকরি কেমন চলছে? ভালো। মন খারাপ? কিরে, প্রেমে টেমে পড়েছিস নাকি? ট্রিটমেন্ট আমি আগেই কেয়ারফুল করে দিয়েছি। বি কেয়ারফুল। একটা কথা জানো মামা, তিথির বাবা মা মানুষগুলো না বড্ড বেশি ভালো। আচ্ছা, এই ভাবনার জন্য তো তিথি নিজেই আছে। সে তাদের মেয়ে, তুই তো ওই ফ্যামিলির কেউ না। তুই এত চিন্তা করছিস কেন? কথায় বলে না, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা দিতে জানে না। হ্যালো, আপনার জন্য একটা গুড নিউজ আছে। আমার ভিসা হয়ে গেছে। আই থিঙ্ক আমি 2-3 দিনের মধ্যেই চলে যাব। আপনাকে আর অ্যাক্টিং করতে হবে না। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। আর শুনেন, আপনি কাল একটু টাইম করে আমার সাথে দেখা করেন। আপনার টাকা পয়সাটা বুঝে নিয়ে নেন। আর 3 মাসের আগেই চলে যাচ্ছি বলে আপনাকে কম টাকা দিয়ে যাব সেটা কিন্তু না, আপনাকে পুরোটাই দেব। ওকে, বাই। অ্যাকচুয়ালি আমি রাফির আপন মামা না। 7-8 বছর আগে যখন সে ঢাকায় আসে তখন থেকে সে আমার সাথেই থাকছে। মানে এতটা বছর একসাথে থাকতে থাকতে মানে ওর সাথে আমার সম্পর্কটা আপন মামা ভাগ্নের চেয়ে বেশি হয়ে যায়। সেই সম্পর্কের সূত্র ধরেই আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। না না, আমি কিছু কেন মনে করব, প্লিজ বলুন। তার আগে আরেকটি কথা আমি বলে রাখতে চাই। মানে আমি যেখানে এসেছি, মানে আমি যে তার সম্পর্কে আপনার সাথে কথা বলতে এসেছি, এটা কিন্তু ও জানে না। আর আমার বিশ্বাস আপনি সেটা তাকে বলবেনও না। ঠিক আছে, বলবো না। আমি একটা ইনফরমেশন আপনাকে দেওয়ার জন্য এসেছি, যেটা আপনি একদম জানেন না। রাফি কিন্তু খুব মানে সহজ সরল প্রকৃতির একটি ছেলে। সে নিজের মনের কথাটাও কিন্তু কাউকে স্পষ্ট করে বলতে পারে না। মানে এতদিন আপনার সাথে চলতে চলতে তার মনের ভেতরে আপনার প্রতি একটা সফট কর্নার জন্মে গেছে। সে আমাকে স্বীকার করতে চায়নি, একদম স্বীকার করেনি, কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। সে মানে সত্যি সত্যি আপনাকে খুব ভালোবেসে ফেলেছে। তাদের মাঝে সম্পর্কটা কিন্তু এখন আর মানে চাকরির মধ্যে সীমাবদ্ধ নেই। আমি জানি ও বহুবার আপনাকে সেই কথাটা বলার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আপনি কি মন খারাপ করলেন? আমি কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলিনি। আপনি যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। আর কিছু বলবেন? না, আমার আর কিছু বলার নেই। আই এম রিয়েলি সরি আপনাকে ওয়েট করতে হয়েছে। আসলে একদিনের মধ্যে সব কিছু গুছাতে হয়েছে তো, তাই। ইটস ওকে। আপনাকে যে কিভাবে থ্যাংক ইউ বলবো। আপনি যদি ওই সময়টাতে আমাকে হেল্প না করতেন তাহলে আমি কিন্তু খুব বড় একটা বিপদে পড়ে যেতাম। তবে আমি আপনার নেক্সট জবের ব্যবস্থা করে রেখে যাচ্ছি। রাখি।
আমি চলে যাওয়ার পর আপনার যদি কোনো প্রয়োজন লাগে তাহলে আপনি আমাকে মেল করতে পারেন, আমি আপনাকে কল দেবো। আমাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনি ভালো থাকবেন। আর পারলে আঙ্কেল আন্টির সাথে একটু যোগাযোগ রাখবেন। আমার ফ্লাইট আগামীকাল, বাবা মাকে কিছুই জানিয়ে যাচ্ছি না। আমি খুব খুশি হব আপনি যদি একবার বাবা মাকে গিয়ে সব কিছু বুঝায় বলতে পারেন। আই এম শিওর আপনি যদি সব কিছু গুছিয়ে বলেন তাহলে বাবা মা কিছুই মনে করবেন না, ইনফ্যাক্ট আপনাকেও ভুল মনে করবে না। ঠিক আছে, আমি তাহলে উঠি, অনেক কাজ আছে তো। আপনি নিজের যত্ন নেবেন। কেমন আছো রাফি? কোনো প্রবলেম আছে? আমি তিথির বয়ফ্রেন্ড না আঙ্কেল। তিথি আমাকে আপনাদের বাসায় এনেছিল ভাড়া করে, ওর বয়ফ্রেন্ড হিসেবে অভিনয় করার জন্য। তবে আপনাদের সন্দেহ ঠিক, ও আসলে একজনকে ভালোবাসে। আর ছেলেটা অস্ট্রেলিয়াতে থাকে, খুব ভালো ছেলে। আমারও টাকাটা খুব দরকার ছিল তখন, চাকরি পাচ্ছিলাম না, বেকার ঘুরছি। আমার আর কোনো অপশন ছিল না। ভিসা প্রসেসিং এর 3 মাস সময়ের মধ্যে যেন আপনারা ওর বিয়েটা না দেন, এর জন্যই অভিনয়টা করেছে। আঙ্কেল, আমি এর জন্য একটা মোটা অঙ্কের টাকাও পেয়েছি। তবে আপনারা আমাকে যে আদর দিয়েছেন, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, ওই আমাকে আজকে পাঠিয়েছে আপনাদেরকে সরি বলতে। তিথি এখন কোথায়? এতক্ষণে হয়তো ফ্লাইট ছেড়ে দিয়েছে। তবে আঙ্কেল বিশ্বাস করুন, ওনার শুধু ছেলেটার জন্য যায়নি। আর বলতে হবে না, বাকিটুকু আমি জানি। আঙ্কেল, এটাতে তিথির কোনো দোষ নেই আঙ্কেল। আমার খুব প্রয়োজন ছিল টাকাটা তখন, আমার প্রয়োজনে আসলে অভিনয়টা করেছি। আমি আসলে আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। আপনাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, অনেক আদর পেয়েছি। আঙ্কেল, আমি কখনো চাইনি যে আপনারা কষ্ট পান। তুমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবে না। আঙ্কেল, আমার টাকাটা তখন খুব... তুমি যাও। রাফি, গেট আউট! বেরো বলছি। No! No! Get out! রাফি, তোমার সঙ্গে একটু জরুরি কথা ছিল, বাসায় এসো। রাফি, আমি অনেক ভেবে দেখলাম, আমার মেয়েটা হয়তো আমাদের সঙ্গে ধোঁকা দিয়েছে, কিন্তু তাই বলে তোমার সঙ্গে রাগ করে তো আমার কোনো লাভ নেই। আমার মেয়েটা চলে গেছে, কিন্তু আমি তার বিনিময়ে একটা ছেলেকে তো পেয়েছি। পারবে না তুমি আমার ছেলের দায়িত্ব পালন করতে? কি পারবে না? তুমি একটু বসো, আমি আসছি।
এত অবাক হচ্ছেন কেন? আপনিই না চেয়েছিলেন আমি যাতে আমার বাবা মাকে ছেড়ে বিদেশে না চলে যাই? গেলাম না। নাকি এখন আমার বাবার ছেলে হয়ে গেছেন বলে আমাকে আর সহ্য করতে পারছেন না? না তা হবে কেন, কিন্তু আঙ্কেল যে বললেন আপনি ধোকা দিয়ে। একদম ঠিক বলেছে। আমি আসলেই তাদেরকে ধোকা দিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু যে ফিরে এসেছে সে নতুন এক তিথি। আর আপনার বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড তার সলিউশন তো আপনি অনেক আগে দিয়ে দিয়েছিলেন। ছোট একটা ঘটনা হয়েছে, আমার ফ্লাইট হঠাৎ করে ডিলে হয়ে গেল। তখন আমি জাস্ট মজা করে ওকে বললাম যে আমি আসতে পারছি না, তুমি চলে আসো। ও স্ট্রেট আমাকে বলে দিয়েছে ও আসবে না। তখন আমি ভাবলাম যে আমার কাছে আসতে পারবে না, আমি কেন আমার বাবা মাকে ছেড়ে তার কাছে যাব? মানে এত সামান্য। চুপ চুপ থাকো। আমি বিদেশ না গিয়ে শাড়ি পরে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি একটা পর একটা প্রশ্ন করে যাচ্ছ কেন? একবার তুমি বলতে পারতে না যে যেও না? বলেছিলাম তো, আর তুমি আমাকে অপমান করেছিলাম হয়তো, কিন্তু তখন তো আর বুঝতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? কেন, এখনো তোমার ডাউট আছে? থাকলে বলে দাও। আমার ফ্লাইটের টাইমও বাকি আছে। ইনফ্যাক্ট আমি আমার টিকিটও ক্যান্সেল করি, চলে যেতে পারবো। না, চলে গেলাম। I could see it in your eyes from the moment we first met. There was something different about you. I couldn't see myself without you. Now I know what it is that makes me love you like I do. It's all that I've been longing for. I don't have to look for it anymore. You give me something to believe in, a hope that I can build on, a trust and a devotion. I'm caught up in emotion. Will I walk beside you? Will I give my heart away?